এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, গত কয়েক সপ্তাহ জুড়ে বিশ্বকাপের উন্মাদনায় মেতেছিল পুরো বাংলাদেশ। গতরাতে ফাইনাল শেষ হলেও ফুটবল নিয়ে আলোচনা এখনও তুঙ্গে। অন্যদিকে দেশের রাজনীতিতেও চলছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা। জুলাই এবং জুলাইয়ের চেতনা নিয়ে আলোচনা, স্থানীয় নির্বাচন প্রসঙ্গ এবং ছাত্র রাজনীতি সহ রাজনৈতিক অঙ্গনের নানা সমীকরণ। তাই আমরা খুঁজে দেখবার চেষ্টা করব এই যে ফুটবল উন্মাদনা, তারই মাঝে দেশকে নিয়ে ভাবনার জায়গাটা আসলে কোথায়, আমরা কি দেশকে নিয়ে ভাবতে পারছি কিনা, এই যে খেলার জন্য আমরা যতটা আবেগী, দেশের ভবিষ্যৎ নিয়েও কি আমরা ততটা সচেতন। সেজন্য আমরা আমাদের শিরোনাম রেখেছি ফুটবল উন্মাদনা বনাম দেশ ভাবনা। আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন। রয়েছেন জনাব এস এম ফরহাদ, জিএস ডাকসু ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র শিবির। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর রয়েছেন জনাব রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি জনাব রাজু আহমেদ আপনার কাছে আসতে চাই। শুরুতে ফুটবল উন্মাদনার কথা বলছি। ফুটবল নিশ্চয়ই দেখেন, কোন দল সমর্থন করেন এখন বলতে নিশ্চয়ই অবশ্যই বলবেন, খেলায় জয় পরাজয় অবশ্যই থাকে। এই যে উন্মাদনা বিগত কয়েকটি সপ্তাহ, এই ফুটবল আসলে কাদায়, ফুটবল আবার হাসায়। এই যে আবেগ মানুষের মধ্যে, বাংলাদেশ পুরো মেতেছিল, পুরো বিশ্ব মেতেছিল, বাংলাদেশও মেতেছিল। এইবারকার খেলাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এটিএন নিউজে আমাদেরকে যারা দেখছেন তাদেরকে সকলকে, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বকাপ পুরো মার্চ জুড়ে একটা উন্মাদনা ছিল আমাদের, মানে খেলোয়াড় প্রেমীদের মধ্যে, সাথে সাথে সারা বাংলাদেশের সহ সারা বিশ্বে কিন্তু এটা ফুটবলের অন্যরকম জনপ্রিয়তা আছে। একক খেলা হিসেবে ফুটবল সব থেকে জনপ্রিয় খেলা মনে করি আমরা। ফুটবলের আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। কালকে আর্জেন্টিনা ফাইনালে এসে হেরে গেছে। তো কালকের খেলাটি সম্পূর্ণভাবে দেখেছি রাতে। তো মনে হয়েছে যে যে খেলার জন্য বিশ্বকাপ এত উন্মাদনা ছিল দর্শকদের মাঝে, বাংলাদেশের প্রত্যেকটি খেলাপ্রেমী মানুষের মাঝে, কালকে সেই উন্মাদনার শেষ হয়েছে। স্পেন এবার বিশ্বকাপ জয় করেছে, আর্জেন্টিনা হেরেছে। খেলায় হার জিত থাকবেই অবশ্যই। তো কালকের যে খেলা সেটি মনে করি যে যারা ভালো খেলেছে, স্পেন নিঃসন্দেহে ভালো খেলেছে এবং তারাই বিশ্বকাপ জিতেছে। আমি যদিও আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু বিশ্বকাপ জয়ের জন্য যে খেলা দরকার সেই খেলাটা তারা গতকালকে খেলতে পারেনি। এজন্যই তাদের পরাজয় হয়েছে এবং স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করলো। আমরা মনে করি যে খেলাধুলা আমাদের আনন্দ বিনোদনের অংশ। খেলাধুলায় জয় পরাজয় থাকবেই, কিন্তু এই জয় পরাজয়কে মেনে নিয়েই সকল দর্শকদের, যারা ক্রীড়াপ্রেমী আছেন, এদের সবাইকে, যারা জয়লাভ করবে তাদেরকে অভিনন্দন জানাতে হবে। স্পেনকে অভিনন্দন জানাচ্ছি, তারা সেরা পারফর্ম করে এবার বিশ্বকাপ জয়লাভ করেছে এবং তার প্রত্যেকটি খেলোয়াড়দের ভিতরে আমি যে উদ্দীপনা দেখেছি, যে উন্মাদনা দেখেছি এবং যে স্পিড দেখেছি খেলার, তারা আসলে নিঃসন্দেহে মানে দুর্দান্ত ফুটবল খেলেছে, নান্দনিক খেলা উপহার দিয়ে তারা বিশ্বকাপ জয় করেছে। আমি জনাব এস এম ফরহাদ আপনার কাছেও জানতে চাবো আপনি কোন দলের সমর্থক ছিলেন, এবং এই যে খেলার সৌন্দর্য আসলে সমর্থনের মধ্যে জয় পরাজয় থাকবে সেটা তো আমরা অবশ্যই বলি। পুরো বিশ্বে কিন্তু ক্রীড়াপ্রেমী হিসেবে বাংলাদেশিরা একদম ব্র্যান্ড করে নিয়েছে। আমি ফুটবল নিয়ে বিশ্লেষণও তো অবশ্যই বিশ্লেষণ থাকবে, কিন্তু আমি চাই অন্য একটি অ্যাঙ্গেলকে সামনে আনতে। এই যে আমরা ব্র্যান্ড হিসেবে পরিচিত হচ্ছি পুরো বিশ্বের কাছে ক্রীড়াপ্রেমী হিসেবে, কিন্তু আমরা বাংলাদেশকে কেন ব্র্যান্ড হিসেবে করতে পারছি না? দেখেন, এটা একটা অ্যানালাইসিসের জায়গা। আপনি শুরুতে বলেছেন যে পুরো বিশ্ব মেতেছিল। তো আমার কাছে ডিফারেন্ট অ্যানালাইসিস আছে, যে কিছু রাষ্ট্র আছে যেখানে পুরো অঞ্চল জুড়ে এই খেলা নিয়ে খুব বেশি আনুষ্ঠানিক মেতে ওঠা, যেটা যে রাস্তায় রাস্তায় বড় বড় স্ক্রিন করে দেখানো, যেমন চীনে খোঁজ নিয়ে দেখবেন, বা এরকম আরও যেসব কান্ট্রি করে তাদের তরুণদের দিয়ে ভাবে, তরুণদের নিয়ে একটা পথ দেখাতে চায়। এরকম আসলে তরুণদের নিয়ে যাতে মেগা প্রজেক্ট থাকে, যে তরুণরা কোথায় যাবে, কি স্বপ্ন দেখবে, ওসব দেশে বিপরীত কোনো বিষয় নিয়ে যেগুলো তরুণদেরকে এম্পাওয়ার করবে, ক্যাপেবল করবে, এগুলো নিয়ে মেতে ওঠার একটা প্র্যাকটিস থাকে। সাধারণত দেখবেন বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে আজকে হয়তো বলছেন যে ফুটবল হয়তো মাত্র একটা টুর্নামেন্ট থাকুক না, কিন্তু 4 মাস 5 মাস পর কোনো না কোনো টুর্নামেন্ট আসে, হয় ফুটবলের নয় অন্য আরেকটা, সবাই ব্যস্ত থাকে। এটার মধ্য দিয়ে অ্যালার্মিং যেটা, একটা পজিটিভ দিক হচ্ছে খেলা নিয়ে আগ্রহ থাকবে, খুবই স্বাভাবিক। আর অ্যালার্মিং দিক হলো যে পরিমাণ অতিমাত্রায় আগ্রহ এবং পারস্পরিক ঝগড়ার মতো অবস্থা, একে অপরকে পছন্দ করার মতো অবস্থা, কোনো গ্রামে 2 গ্রুপের মধ্যে মারামারি অবস্থা, কেউ সুসাইড করার মতো অবস্থা, কেউ একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে হতাশ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে এই মাত্রায় তাদের আগ্রহ থাকা তরুণদেরকে, এটা দায় আমাদেরও আছে।
আমাদের যারা মুরব্বী শ্রেণী সিনিয়র শ্রেণী তারাও এই জিনিসগুলো ধীরে ধীরে এটাকে কনজিউম করে অভ্যাস করেন, তরুণদের মনে পোষ করেন, ইভেন ছোট বয়স থেকেই তারা এই কালচার অভ্যস্ত হয়ে ওঠেন। আপনি দেখবেন এদিকে 19 বছরের তরুণ হয়তো খেলা দেখিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন, আর আমার বাংলাদেশে 19 বছরের লক্ষ লক্ষ তরুণ এটা দেখতে দেখতে দিন পার করছে, এটা নিয়ে ডিসকাস করতে করতেই এটা হইতে পারতো যে তিনি শুধু খেলা দেখেছেন, এটা জাস্ট এন্টারটেইনমেন্টের মধ্যে শেষ, কিন্তু এটা নিয়ে ক্লাসের মতো থাকা, ব্যস্ত থাকা, আড্ডা দেওয়া, আবার অবসর সময় এটা নিয়ে ব্যস্ত থাকা, ওই ভিডিও বারবার দেখা, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কমেন্ট যুদ্ধ করা, এই কালচারটা আমাদের মধ্যে ডেভেলপ হয়েছে, জিনিসটা অ্যালার্মিং। আর বিপরীতে বলতে গেলে আপনি যেমন জিজ্ঞেস করছেন যে কোন দল সাপোর্ট করেছি, এটুকুর মধ্যে শেষ যে বললাম হ্যাঁ অমুক দল সাপোর্ট করেছি, কিন্তু আর একটু আমি যদি আমার ইউনিভার্সিটিতে বলি কিছু কিছু রুমে মারামারি হয়েছে, যে দুজনের মধ্যে মারামারি, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি যদি কোশ্চেন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারামারি করছে, ইয়েস মারামারি করছে। এবার আমার আবার একসাথে বসে খেলাও দেখেছি, আবার খেলা আবার এমনও দেখেছি যে দুই বন্ধু একই রুমে থাকেন, দীর্ঘদিন কথা বলা বন্ধ, কি নিয়ে ওই খেলাকে কেন্দ্র করে কোনো একটা সময় তাদের মধ্যে মতানৈক্য হয়েছে, এক পর্যায়ে কথা বলা বন্ধ করেছে। এই কালচারটা আমাদের দেশে খুব অতিমাত্রায় ডেভেলপ করছে, এটা নিয়ে অ্যাওয়ার হওয়া উচিত যারা তরুণদের নিয়ে ভাবে, ইভেন গভর্নমেন্ট সাইড থেকেও, যে এগুলো নিয়ে কী ভাবা যায়। আর গতকালকের খেলায় আমি স্পেনের পক্ষে ছিলাম, আর আমার পার্সোনাল বোঝাপড়া হচ্ছে যে বাংলাদেশে কারা কোন দলকে সমর্থন করে এটার একটা বড় একটা জায়গা, মানে লজিক্যালি সমর্থন করার চাইতে যে তার আশপাশের সার্কেলে ছোটবেলায় তাকে এদিকে মোটিভেটেড করে, একদম কিশোর পিরিয়ডে বা টিনেজ পিরিয়ডে আশপাশের বাবা বন্ধু বান্ধবের কারণে। তো এই কারণেই আমার মনে পড়ে যে ছোটবেলায় এক সময় ব্রাজিলের জার্সি পরে ঘুরতাম ছোটবেলায়, হ্যাঁ, তখন দেখতাম কি জন্য ঘুরতাম, যে আশপাশের বন্ধু বান্ধবরা পড়তো, সিনিয়ররা পড়তো, জন্য ঘুরতাম। একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে না এটা নিয়ে খুব বেশি অ্যাওয়ার্ড থাকবো না, এত ব্যস্ত থাকা। এবছরও টুর্নামেন্টে আমার মনে হয় না যে কোনো খেলা আমি দেখছি, আমি মাঝে মাঝে আপডেট জানতে হলে স্ক্রল মানে ওই যে ওয়েবসাইটে ঢুকে স্কোরটা দেখার চেষ্টা করছি, আলাদা করে এটা নিয়ে মানে জাস্ট হাইলাইটটা দেখার চেষ্টা করছি, আলাদা এটা নিয়ে খেলা দেখে অনেকক্ষণ ধরে ব্যস্ত থাকা, ওই টাইমটা আমাকে খেলা দেখতেই হবে সব স্কেজুয়াল বাদ দিয়ে, এই প্রবলেমটা আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এটা বাদ দেওয়ার, এটাকে নিজেদেরকে সরাই নিয়ে আসার আর কি। নিশ্চয়ই আগ্রহ একটা থাকে রেজাল্টটা দেখার, স্কোরটা দেখার, এটুকু। জনাব রাজু আহমেদ, বিশ্বকাপকে কেন্দ্র করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের মধ্যেও কিন্তু তীব্র বাকবিতণ্ডা, কোথাও কোথাও আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে বাইরে, যেটি বলছিলেন ফরহাদ ভাই, এবং এই যে আমাদের তরুণ সমাজের মধ্যে বা এই যে খেলা নিয়ে এক ধরনের আবেগ যেমন আছে, আবার সহনশীলতার সংকটের প্রশ্নও কিন্তু অনেক সময় আসে, সেখানেও সংকট দেখা যায়। এই যে সংকটের প্রতিফলনটা আসলে কেন হয় বলে দেখুন, আমরা সব জায়গাতেই আমরা বাংলাদেশি যারা তরুণরা আছি আমাদের ভিতরে আবেগ প্রবণতার বেশি কাজ করে। ফরহাদের একটা কথাই আমি সমর্থন জানাচ্ছি যে 19 বছরের লামিন ইয়ালাম বিশ্বকাপ জয় করলো, ইউরোপ জয় করছে মাত্র 19 বছর বয়সে, কি দারুণ প্রতিভা, কি চমৎকার খেলা। কিন্তু আমাদের তরুণরা কি করছে, ওই তার ভিডিও দেখেই তর্ক করে, যুদ্ধ করে, এমনকি আত্মহত্যাও করছে অনেকে। আমরা দেখেছি ব্রাজিলের একদিন নিউজে দেখলাম যে ব্রাজিল হারার পরে তার এক সমর্থক আত্মহত্যা করেছে, আর্জেন্টিনার সমর্থকদের এরকম অবস্থা। এই যে অতি আবেগ প্রবণতা, এটা তো আমাদের নিঃসন্দেহে তার ব্যক্তির জন্য, তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য, এমনকি দেশের জন্য এটা তো ক্ষতিকর। খেলা তো একটা বিনোদনের অংশ, খেলার প্রতি আবেগ থাকবে, অনুভূতি থাকবে, আনন্দ থাকবে, হার জিত থাকবে, পরাজয় থাকবে, কিন্তু এইটাকে যদি আপনি ধ্যান জ্ঞান ভেবে নেন, আপনি যেটা বললেন যে বিশ্বকাপ নিয়ে এত উন্মাদনা, কিন্তু আমাদের বিশ্বকাপের অবস্থানটা কোথায়? আমার কথাটা হচ্ছে এই জায়গায় যে আপনি কেপ ভার্দের সাথে একটা খেলা ছিল আর্জেন্টিনার, আপনি নাম শুনে থাকবেন, কয়েক লক্ষ লোকজন তাদেরকে, আমাদের 20 কোটি জনগণ, আমরা একটা ফুটবল বিশ্বকাপের টিম তৈরি করতে পারছি না। অতএব কয়েক লাখের ভিতর থেকে তারা একটা বিশ্বকাপ খেলতে মানে কোয়ালিফাইড চলে আসছে। ভারতও এত বড় একটি না সেটা আমরা অন্য দেশ নিয়ে আমরা ভাবতে চাই না, আমরা আমার দেশ নিয়ে কথা বলতে চাই, আমার দেশের কি অবস্থা। তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের মানে খারাপ লাগা কাজ করে যে আমরাও কেন বিশ্বকাপে থাকতে পারলাম না। এই যে আমাদের একটু আগে যেটা বললাম যে 19 বছরের তরুণ বিশ্ব জয় করলো, আমাদের 19 বছরের তরুণরা কি করছে? আমরাও চাই যে আমাদের তরুণরা এগিয়ে যাক, খেলাকে নিয়ে তর্ক বিতর্কে, সামাজিক হানাহানি, বিদ্বেষ, ফেসবুক কমেন্টের ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরাও আমাদের তরুণদেরকে আহ্বান করব, আপনারাও আপনাদের প্রতিভা দিয়ে, কাজ দিয়ে, কর্ম দিয়ে এগিয়ে যান। এবং দেশের যারা আছেন, যারা রাষ্ট্র নিয়ে পরিচালনা করছেন, যারা রাষ্ট্র পরিচালনায় কাজ করছেন, ক্রীড়াঙ্গন নিয়ে যারা কাজ করছেন, তাদেরকেও বলবো যে এই দিকটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করার জন্য, যাতে করে আমরাও বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকাটাকে দেখতে পারি, লাল সবুজের পতাকাটাকে দেখতে পারি। একদম। জনাব এস এম ফরহাদ, এই যে এবারে বিশ্বকাপে আমি একটু খেলার মধ্যেই উন্মাদনতা এখনো আছে, স্পেনের সাফল্যের মূল শক্তি ছিল কোনো
একক তারকা নয়, বরং শৃঙ্খলাবদ্ধ দলগত খেলা, প্রেসিং ফুটবল এবং কোচের পরিকল্পনা নিখুঁত বাস্তবায়ন। আমি এটার সাথে যদি বাংলাদেশের রাজনীতি এবং ছাত্র রাজনীতির একটি বার্তা যদি আমি আপনাকে দিতে চাই, যে এই যে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের চেয়ে প্রতিষ্ঠান ও দলগত সংস্কৃতি যেই প্রতিফলন আমরা দেখলাম এবং দলগতভাবে এগিয়ে যাওয়া, সেটা কি আসলে বাংলাদেশের রাজনীতিতেও এই প্রতিফলনটা ঘটানো সম্ভব কিনা? না, বাংলাদেশের রাজনীতি আমার কাছে মনে হয় না যে এটা পসিবল। কারণ নাম্বার 1 হচ্ছে পার্টিগুলোর আগ্রহ থাকতে হবে, যে পার্টিগুলো তাদেরকে স্টিল বাংলাদেশে ফাংশন করছে। আমি ধরলাম যে গ্রেটার পলিটিক্যাল পার্টি যারা একটু বড়, তাদের বিভিন্ন ইন্টারেস্ট থাকে, এমপি হওয়ার ইচ্ছা থাকে, অথবা তাদের মনে করেন যে লোকাল ইস্যুগুলো আছে, এই জন্য হয়তো একটা ডেভেলপ করে। কিন্তু স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, ওগুলো যদি তুলনা করেন, ছাত্রলীগ চলে গেছে, তারা এখন ছাত্রদল আছে, অন্যান্য পলিটিক্যাল মেইন স্ট্রিম পার্টিগুলো আছে, কমন নেচার দেখবেন ছাত্র ইউনিয়ন বা আরো যা যা পলিটিক্যাল পার্টি, দিন শেষে কোরামবাজি হয়, ব্যক্তিকেন্দ্রিক গ্রুপ তৈরি হয়, কাউন্সিলে 2 গ্রুপের মারামারি হয়, যেটা ছাত্র ইউনিয়নের আগের কাউন্সিলে আমরা দেখছিলাম 2 গ্রুপের মারামারি। এখন 2 ভাগ আছে, এখন স্টিল 2 ভাগ আছে। তারপর ছাত্রদলের মধ্যে দেখবেন যে ভিজিবল অনেকগুলো গ্রুপ থেকে একজনকে পিক করা হয়, এবং এটা সবাই জানে যে অমুক অমুক গ্রুপে তমুক গ্রুপে, এটার মধ্যে দিয়ে তাদের লিডারশিপটা বের হয়ে আসে। তো আমরা নিজেরাই এটাকে জিয়ে রাখি, অলমোস্ট সিনিয়ররাই জুনিয়রদেরকে এটা জিয়ে রাখে, এই প্র্যাকটিসটা আছে। আমরা ছাত্র শিবিরে এই জায়গায় ব্যতিক্রম যে আমাদের প্রত্যেক বছর কমিটি হয়, বাট এখানে ধরেন যে এই গ্রুপগুলো ভিজিবল রাখার সুযোগ থাকে না, কারণ এখানে ক্যান্ডিডেট হওয়ার বা হচ্ছে একটা গ্রুপ নিয়ে ক্যাম্পেইন করার, কার লোক বেশি কত বেশি, এটা প্র্যাকটিস করা হয় না দেখে ব্যক্তিকেন্দ্রিক এটা এখানে সুযোগ নাই। আর একটা ডিবেট হইতে পারে ব্যক্তিকেন্দ্রিকটা বেটার না ওইটা বেটার, সেই ডিবেটটা আলাদা, আমি কোনোটাকে খারাপ বলছি না, ওইটারও কিছু বেটার দিক থাকতে পারে, এটার কিছু খারাপ দিক থাকতে পারে। আবার আপনি যে প্রথম কমপ্লিমেন্টটা দিচ্ছেন যে ওই স্পেনের ব্যাপারে, এটা আবার রাইট নাও হতে পারে, এটা যে সঠিক কমপ্লিমেন্ট এটাও আবার এভাবে বলবো না আমি। এমনি ওভারঅল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভে বলি, ব্যক্তিকেন্দ্রিক পলিটিক্সটাই বেশি ডেভেলপ করছে, এবং কার পিছনে কত বেশি লোককে কত বেশি ম্যানেজ করতে পারে ওইভাবেই পলিটিক্যাল পার্টিগুলো গ্রুমিং করার চেষ্টা করে। দলগতভাবে একটা পার্টিকে ডেভেলপ করা, সেই জায়গাটিতে এখনো বাংলাদেশ ডেভেলপ করতে পারে নাই। তবে ছাত্র শিবিরকে আমি এই জায়গায় ব্যতিক্রম বলবো, যে এখন পর্যন্ত আপনি ডাকসুর ক্ষেত্রেও বলবেন বা তারপরে বলবেন, এখন বলবেন যেগুলো বিদ্রোহী প্রার্থীর প্রবণতা, অথবা ধরেন যে একটা কাউন্সিল দিলে ক্ল্যাশ লাগা, কেউ হতাশ হয়ে একদম একটা হতাশা গ্রুপ যে মানববন্ধন করে ফেলা কমিটিতে নাই কেন, যেমন ছাত্রদলে আপনি দেখছেন যে টাকা লাগলে টাকা নেই, নতুন করে কমিটি এটা বেশ স্লোগান দিছে, এই জিনিসগুলো ঘটছে। এটা আমি নেগেটিভ বলছি না, এই কম্পিটিশনটা কেউ কেউ পজিটিভলি মনে করেন যে অনেকগুলো গ্রুপ থাকবে, এখান থেকে বেটারটা বের হয়ে আসবে, কেউ এটা পজিটিভলি দেখেন, দেখতেই পারেন। বাট এই জিনিসটা সুপিরিয়র প্ল্যাটফর্ম থেকে অটো এটাকে ইনস্টল করে দেওয়া হয় এবং এটাকে ফাংশন করতে দেওয়া হয়, এবং সুপিরিয়র লিডাররা তারা মনে করেন যে অনেকগুলো গ্রুপ থাকলে ভালো। আপনিও কি মনে করেন ধরে রাখা যায়। রাজু আহমেদ? দেখুন, এই ফুটবল নিয়ে যেহেতু আছি, ফুটবলের দিয়ে উদাহরণটা দিই আর কি। একটি দেশ 11 জন প্লেয়ার খেলবে, এখানে তো অনেক অসংখ্য বাছাই পর্ব থাকে, অনেক প্লেয়ার থাকে, এর মাঝখান থেকে আপনি বেস্ট 11 চুজ করবেন। আমরা মনে করি নেতৃত্বের ক্ষেত্রে অসংখ্য গ্রুপ থাকবে, থাকতেই পারে, পলিটিক্যাল কম্পিটিশন থাকবে, দল যাকে বেস্ট মনে করে তাকেই পিক করবে। আমি মনে করি এটা মানে খারাপভাবে নেওয়ার কোনো কিছু নেই। অসংখ্য প্রার্থী থাকবে, অসংখ্য গ্রুপ থাকবে, কিন্তু আপনাকে বেস্ট ওয়ানকে সিলেক্ট করতে হবে আর কি। আর নেতৃত্ব প্রত্যাশী প্রত্যেকটি দলেই, শিবিরে যে নেতৃত্ব প্রত্যাশী কম্পিটিশন, এটা আমরা বলবো না, তাদেরও আছে, তো তারা হয়তো এটা অন্যভাবে ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা এটা আমাদেরটা আমি বলি আর কি, যে আমাদের ক্ষেত্রে যেরকম হয় যে বিভিন্ন কম্পিটিশন থাকে, গ্রুপিং থাকে, কিন্তু এর মাঝখান থেকে দল তার নিজস্ব উইংস দিয়ে, আমাদের দল ছাত্র দল নিয়ে যারা কাজ করেন, আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক আছেন, সাবেক ছাত্রদল প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। তো সব কিছু বিবেচনাকে নিয়েই কিন্তু নেতৃত্বে আনা হয় বা নেতৃত্ব আসে। তাই যত বেশি কম্পিটিশন থাকবে, তত বেশি নেতৃত্বের বিকাশ করার বা যে সবথেকে ভালো যে নেতৃত্ব দিচ্ছেন তাকে চুজ করার সুযোগটা থাকবে। আপনার কম্পিটিশন থাকে যদি 2 জন, তাহলে 2 জনকে চুজ করতে হবে। যদি আপনার 10 জন থাকে বা 20 জন থাকে বা 100 জন থাকে, তখন আপনাকে বেস্ট ওয়ানকে চুজ করার সুবিধা হবে আর কি, সেটা আমরা মনে করি আর কি। জি, সরকারের 5 মাস হয়েছে, এই 5 মাসে তারা জনগণের আস্থা অর্জন করেছে এবং নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের কাজে একসঙ্গে এগিয়ে নিচ্ছে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে। এবং 5 মাস শেষে এই যে জনগণ কোন দৃশ্যমান পরিবর্তনের ভিত্তিতে বলবে যে সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে, সেই দৃশ্যমান পরিবর্তনগুলোর কথাই আপনার কাছে জিজ্ঞেস করব। তবে তার আগে একজন দর্শক আছেন ফোনে, যে দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্ন রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ফরিদপুর থেকে বলছিলাম, খালেদ আহমেদ। জি বলুন। আমার প্রশ্ন দুজন বিজ্ঞ আলোচকের কাছে। আপনার আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে ফোনটা করছি যে
এর আগে আমরা যখন আমাদের যে একটা চেতনা ছিল এর আগে জুলাই যুদ্ধের সময়, যে আমাদের যে আমরা খেলাধুলার সাথে একটু সম্পৃক্ত, তো সেক্ষেত্রে আমাদের এর আগে ছিল কি যে এই ক্রীড়াঙ্গনগুলোই ফুটবলের বা ক্রিকেটের এগুলা হচ্ছে রাজনীতিকরণ হয়ে যেত। এখানকার খেলোয়াড়েরা রাজনীতিকরণ হয়ে যেত, এখানকার বোর্ডের যারা সদস্য, যারা প্রেসিডেন্ট, এরা রাজনীতিকরণ হচ্ছিল। আমরা যেটা দীর্ঘদিন থেকে ছোট থেকে দেখে আসতেছি, এগুলো দেখে অভ্যস্ত। আমরা আমাদের উপলব্ধি ছিল যে পরিবর্তনের দরকার ছিল, কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল জুলাইয়ের পর যে কোনো একটা রাজনৈতিক দলও কিন্তু সেটা মানে আমরা ঠিক এটা পাইনি আর কি, রেসপন্সটা আমরা যতটুকু প্রত্যাশা ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের যে দুজন আলোচক ওনাদের কাছে প্রশ্ন থাকবে যে আসলে এই ক্রীড়াঙ্গনের কমিটি বলেন, বোর্ড বলেন বা যে খেলোয়াড়গুলো বলেন, এগুলো কি মানে একজন রাজনীতিবিদ হিসেবে ওনারা বলবেন যে এগুলো রাজনীতিকরণ উচিত নাকি এটা একদম রাজনীতির বাইরে থাকা উচিত? ছেড়ে দেওয়া উচিত? জি, ধন্যবাদ খালেদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি জনাব রাজু আহমেদ, আমি এই প্রশ্নের উত্তর আপনাদের দুজনের কাছ থেকে নেব, কিন্তু যে প্রশ্নটি আমি আপনাকে করেছিলাম যে সরকারের 5 মাসে দৃশ্যমান পরিবর্তনের ভিত্তিতে কিভাবে আমরা বলবো যে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে। দেখুন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসেন উনি কিন্তু 300 ফিটে বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার কিছু পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা মাফিক নির্বাচন ইশতেহারের আগে উনি 31 দফা দিয়েছেন। সেই আঙ্গিকেই কিন্তু বাংলাদেশের মানুষ 213টি আসনে বিএনপিকে জয়ী করেছে। আমাদের প্রধান যে কাজটি ছিল, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমরা সেটা শুরু হয়ে গেছে দেয়া। আমরা কৃষি কার্ডের কথা বলেছি, সেটার কার্যক্রমও শুরু হয়েছে। আমরা বাংলাদেশে সবথেকে জনপ্রিয় যিনি রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন এবং পুনঃখনন কর্মসূচি আমাদের নির্বাচনী স্থিরে ছিল, সেটার কিন্তু কার্যক্রম আপনারা দেখছেন সারা বাংলাদেশে এটা কার্যক্রম চলছে। মোটা দাগে আপনি যদি বলেন যে শিক্ষা ব্যবস্থা, তারপরে খাল খনন, কৃষি কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, আমাদের যে মূল এজেন্ডাগুলো ছিল সেইগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করার মধ্য দিয়েই গতকাল সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে কিন্তু ওনার মিডিয়া অংশের পক্ষ থেকে কিন্তু মাহাদি আমিন ভাই গতকালকে সংবাদ সম্মেলন করেছে, আরও বিস্তারিত আলোচনা করেছেন। আমরা মনে করছি তারেক রহমান কয়েকদিন আগে উনি একটা বক্তব্যে বলছেন পার্লামেন্টে যে আমরাই যা পারবো না তা বলবো না। আপনি বিগত সময়ের যারাই বাংলাদেশ পরিচালনা করেছেন, যে দলের প্রধানমন্ত্রী, এত সহজ এবং সুন্দর সরল স্বীকারোক্তি কোনো দেশের প্রধানমন্ত্রী করতে পারেন বলে আমি মনে করি না। উনি সেটা করছেন, উনি কাজের কথা বলছেন এবং দেখেন যে উনি দৃশ্যমান আরেকটা প্রধানমন্ত্রীর একটা পরিবর্তনের কথা বলি। বিগত সময় আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন, সফর সঙ্গে সাথে 200-300 জন করে। রাষ্ট্রীয় অর্থের কীরকম মানে অপব্যবহার হতো এটা আমরা দেখেছি আর কি। বিমানবন্দরে নেতাকর্মীদের জ্যাম লেগে যেত, তাকে প্রোটোকল দেওয়ার জন্য, রিসিভ করার জন্য, বহরে যাওয়ার জন্য, এটা কিন্তু তিনি কমিয়ে এনেছেন। তারপরে প্রধানমন্ত্রী ওই দিন একটা রিক্সাওয়ালা ভাইয়ের রিক্সা অথবা সিএনজিওয়ালা ভাইয়ের বক্তব্য শুনলাম, এমন বলছেন উনি যে বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি আমাদেরকে 1 ঘন্টা সিরিয়ালে আটকে রাখতেন। আমরা বুঝতাম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বা মন্ত্রীরা গেলে আমরা অতিষ্ঠ থাকতাম, সাধারণ যারা এই কর্মজীবী মানুষ, রিক্সা শ্রমিক যারা রাস্তাঘাটে যারা কর্মজীবী মানুষ ছিলেন। তো উনি বলছেন যে তারেক রহমানের সাথে ওই দিনকে আমি ফার্মগেট থেকে আমি তেজগাঁও পর্যন্ত আসলাম, পাশাপাশি আসলাম, কিন্তু বুঝলাম না যে প্রধানমন্ত্রী যাচ্ছেন। এই যে পরিবর্তন, এই যে দৃশ্যমান পরিবর্তন, আমরা এই পরিবর্তনের বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্র থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, প্রধানমন্ত্রী কাজ করবে, মন্ত্রী পরিষদের কাজ করবে, কিন্তু সাধারণ মানুষের ব্যাঘাত ঘটিয়ে নয়। সেই বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সরকার পরিচালনা করবে, তার প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজগুলো বাস্তবায়ন করবে, সেই বাস্তবায়নও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান কিন্তু বারবার বলছেন সবার আগে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য। আজকেও কিন্তু উনি এই যে আমাদের যুগপৎ আন্দোলনের যারা নেতাকর্মী ছিলেন, বিএনপির সাথে দীর্ঘদিন ধরে আন্দোলনের সঙ্গে, তাদেরকে নিয়ে বসছেন, অন্যের মতামতকে নিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখেছি সংসদে তর্ক বিতর্ক হচ্ছে, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বিরোধী দলের আমাদের যিনি নেতা আছেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, ওনার সাথে কিন্তু পরে সংসদে উত্তপ্ত বাক বিনিময়ের পরেও দুই দল পাল্টা তর্ক বিতর্ক করছেন, কিন্তু তারপরেও সংসদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিরোধী দলের নেতাকে যে সম্মানটা, বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী, সেই সম্মানটা কিন্তু আছে, বজায় আছে। আমরা এই রাজনীতি চাই যে আপনি আমাদের সরকারের গঠনমূলক সমালোচনা করেন এবং সরকার সেটা আমলে নিয়ে। আবার একটু দৃশ্যমান আপনি দেখবেন, আমরা এর আগে কখনোই দেখি নাই
প্রধানমন্ত্রী নিজে নির্দেশনা দিয়েছেন ডক্টর শফিকুর রহমানের আসনটা আমাদের উত্তরে যিনি প্রশাসক আছেন তিনি এবং আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির শাহ আলম ভাই এবং শফিকুর রহমান দুইজন কিন্তু প্রধান মানে আমিরকে নিয়ে তার নির্বাচনী এরিয়া সফর করেছেন। এই যে রাজনৈতিক যে পরিবর্তন, দৃশ্যমান যে পরিবর্তন, সেটা কিন্তু আমরা তারেক রহমানকে দেখে শিখছি, সেটাই আমরা 5 মাসে আমরা দেখছি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের পথে। তারেক রহমান বাংলাদেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জি, আমি জনাব এস এম ফরহাদ এই একটি প্রশ্ন এই 5 মাস সরকারের এটি নিয়ে আপনার কাছে প্রশ্ন করব। তার আগে যে দর্শক ফোন করেছিলেন সেই প্রশ্নের উত্তরটা যদি আমি আপনার কাছ থেকেও নিতে চাই, যে খালেদ আহমেদ তিনি প্রশ্ন করেছিলেন যে আসলে আমরা ক্রীড়াঙ্গনকে আমরা সবসময় রাজনীতি মুক্ত রাখতে চেয়েছিলাম, জুলাইয়ের পরে আসলে আমাদের একটি প্রত্যাশা ছিল সেটি আসলে রাজনীতিকরণ হবে না, সেখানে আসলে সেই পরিবর্তনটি তিনি দেখেননি, হয়তোবা যদি আমি সারমর্ম করি এরকমভাবেই তিনি প্রশ্নটি করেছেন। শুধু এখানে না, বাংলাদেশের সব সেক্টরে সেম হয়েছে। আগে আওয়ামী লীগ খেয়েছিল, এখন জাস্ট এখানে রিপ্লেস হয়ে বিএনপি বসছে। আমি যদি বাংলাদেশের ক্রীড়াঙ্গন দুটো সেক্টর ভাগ করতে পারি, একটা হচ্ছে মেইন স্ট্রিম যেই ক্রিকেট বোর্ড, ফুটবল বোর্ড, এই কেন্দ্রিক যেগুলো রয়েছে ক্রীড়া মিনিস্ট্রির আন্ডারে যেসব পার্ট রয়েছে, আবার একই সাথে লোকাল পর্যায়ে খেলবার যেই বিভিন্ন ম্যানেজমেন্টগুলো রয়েছে, আপনি দুই পর্যায়ে দেখবেন। লোকাল পর্যায়েগুলো স্থানীয় নেতাকর্মীরা যা মতো করে ভাগ ভাগ করে নিয়ে নিয়েছে, সারা দেশে সেম অবস্থা, বিএনপি নেতাকর্মীরা নিয়ে নিয়েছে, দখল করেছে। 5 মাসের বাস্তবতার কথা বলছেন নাকি 5 তারিখের পরের বাস্তবতা? এটা 5 তারিখের পর থেকে শুরু করেছে। 5 তারিখের পরে কোথাও কোথাও হয়তো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কোথাও কোথাও বুঝ দিয়ে ম্যানেজ করে থাকতে হয়েছে নাগরিকদেরকে, এটা সেটা বুঝিয়ে। কিন্তু 5 তারিখ এই নির্বাচনের পর থেকে আরেকটা অ্যাগ্রেসিভলি এককভাবে সবকিছু নিয়ে নেওয়ার চেষ্টা করছে আর কি। আর ক্রিকেট বোর্ড থেকে সব ফর্মাল যে বডিগুলো ক্রিকেট বোর্ড বা অন্যান্য আদার্স যা যা আছে লাইক সব কিছুতে 5 তারিখের পরে পারে নাই। 5 তারিখের পরে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ছিল, পুরোটাই পারে না, কিছু জায়গায় জোর করে নিয়ে নিয়েছে। তাই নির্বাচনের পর থেকে সবটাই অলমোস্ট সেম। কোনো কোনো মন্ত্রীর ছেলে আপনি দেখে থাকবেন, কোনো কোনো মন্ত্রীর ছেলে, আবার কোনো কোনো দলের এমপির ক্লোজেস্ট খেলোয়াড়, এভাবে করে নানা রকমের লোকজন বসিয়ে দিয়ে তাদের মধ্যে করে চলছে। আসলে কাকে দিলে কীভাবে করে একটা ফর্মাল বোর্ড স্ট্যান্ডার্ড চলতে পারবে সেই জিনিসটা চিন্তা করা হয় নাই। আমি একটু ভাইয়ের দু একটা ইনফরমেশনের দিকে যেতে চাই। উনি প্রথমে বলেছেন যে তাদের দলে গ্রুপিং থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমি জানি আমি টাইম পাবো, একটু টাইম দিলে ভালো হয়, দ্রুত বলার চেষ্টা করবো। দেখেন যে গ্রুপিং থাকবে, এটা খুবই স্বাভাবিক কম্পিটিশনের জন্য। খেলার সাথে উদাহরণ দিচ্ছেন যে একটা দেশের অনেকগুলো খেলার গ্রুপ থাকে, এখান থেকে লোকজনকে বের করে নিয়ে আসা হয়, একটা মিনিমাম প্রোটোকল থাকে মেনটেন করার। কম্পিটিশন কোন হেড টু হেড কি কম্পিটিশন হবে, এটা থাকে না যে কোন গ্রুপ কত বেশি ভাগ করে স্ট্রাকচার ডেভেলপ করে চাঁদাবাজি করবে, যেটা আমরা প্রথম রিপোর্টে পাইছি ঢাকা শহরে স্ট্রাকচার মোড় ভাগ ভাগ করে ঘুরে বিভিন্ন গ্রুপ চাঁদাবাজি করছে। এটা থাকে না যে আমরা যখন পত্রিকায় দেখি যে ছাত্র দলের 3 গ্রুপ মিলে যুব দলের 3 গ্রুপকে পিটাইছে চাঁদা না দেওয়ার কারণে, নিজের মানে চাঁদা ভাগ বন্টন ঝামেলা হওয়ার কারণে পত্রিকার রিপোর্ট যখন দেখেন। আপনি যখন দেখবেন আবার 21টা গ্রুপ আছে ধরুন ছাত্র দলের, হাইপোথেটিক্যালি বলছে 21টা গ্রুপ আছে, প্রত্যেক গ্রুপ আরেক গ্রুপকে শিবির প্রমাণ করার চেষ্টা করবে যাতে নিজের গ্রুপে পোস্টে থাকে। তো গ্রুপিং এর মানে এই না আপনি আরেকজনকে শিবির কিংবা ছাত্রলীগ প্রমাণ করে নিজেকে সুপিরিয়র প্রমাণ করার জন্য শুধু ট্যাগিং ফ্যামিলি থাকবেন। গ্রুপের মানে এই না যে চাঁদা কেউ কম বেশি খাইলে মন খারাপ করবেন। গ্রুপের মানে এই না স্ক্রিনে খেলা দেখাবেন যেটা কার মাধ্যমে আসবে, ভাগটা কে পাবে, আরেকটা গ্রুপ মন খারাপ করবে, এই জন্য আরেকটা গ্রুপ ইস্যু ক্রিয়েট করবে, হেল্প করবে। মানে গ্রুপের মানে এই না যে এক গ্রুপ থেকে ক্যান্ডিডেট হলে ডাকসুতে আরেক বাকি গ্রুপ ইলেকশনে হেল্প করবে না, ক্যাম্পেইন আসবে না, ফলে হতাশ হয়ে বলবে যে অমুকরা আমাকে হেল্প করে নেয়, এটা আমি PM বরাবর বলবো, তার বরাবর বলবো, হতাশ হয়ে ওই ক্যান্ডিডেট বলবে মিডিয়ার সামনে। এই জিনিসগুলো এভাবেই হয়েছে, ফলে দিন শেষে একটা বাজে কালচার ডেভেলপ হয়েছে যেটা গ্রুপে দেখেছে। কার্ড নিয়ে লাভ করছেন ইনি যে বর্তমান সরকার কার্ড দিয়ে ভালো কাজ করছে অনেক কিছু। দেখেন 10-12 রকমের কার্ড দিয়ে আপনি অপচয় করছেন, শেষে এসে বলতেছেন আমরা চিন্তা করছি এক কার্ডে সব নিয়ে আসবো। অথচ তারও আগে বহু কোটি টাকা খরচ করে কোটি টাকা খরচ করে একটা স্মার্ট কার্ড দেওয়া হয়েছে প্রত্যেক নাগরিককে। তখন গভর্নমেন্টের প্ল্যান ছিল ধীরে ধীরে এই জিনিসটা এটা আওতায় নিয়ে আসবে। আপনি বলতে পারতেন যে সবাইকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, ফ্যাসিলিটিসগুলো স্মার্ট কার্ড আওতায় নিয়ে আসবো এক কার্ডের মধ্যে। আবার নতুন করে কার্ড প্রোডাকশন করছেন, তারও ভিন্ন ভিন্ন নামে, অলরেডি অনেক কোটি টাকার কার্ড প্রোডাকশন করে ফেলেছেন। এখন এসব সংসদে পর্যালোচনা হচ্ছে যে এক কার্ডে ফিরে যাবে না মাল্টি কার্ডে থাকবে। মাল্টি কার্ডে অনেক বেশি অপচয় হচ্ছে। এই যে আনপ্ল্যান্ড অবস্থা, যখন যা মন চায় পপুলিস্ট বক্তব্য দিয়ে দিলেন, পপুলিস্ট কার্ড দিয়ে দিলেন, এখন বলছেন হচ্ছে একটা কম্বাইন কার্ডে আসবেন। আবার কেউ যখন বলে যে কম্বাইন কার্ড দেওয়ার জন্য অলরেডি তো ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হয়েছে সবাইকে, নাগরিকদেরকে আইডি কার্ড আছে, এটাকেই কাজে লাগানো যাবে। তখন এখানে লুটপাটের সম্পর্ক আসলে খাওয়ার সম্পর্ক, এই জন্য জিনিসগুলো ভেবে আসে। আমাকে আর 2 মিনিট সময় দিন একটা বিষয় বলতে চাই। আপনি আলাপ আনছেন যে এই 5 মাসে গভর্নমেন্ট সফল হয়েছে কিনা, চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। চূড়ান্তভাবে প্রথম যেই মূল জায়গা আপনি দেখে থাকবেন, আমি 2টার উদাহরণ দিই। তত্ত্বাবধায়ক সরকার সংশোধনী আসছে, এটা হচ্ছে 1996-এ সংবিধানের সংশোধনী আসছে, 2টা রেফারেন্স জানা জরুরি। তো 96-এ আসছে, পরপর 3টা ইলেকশন, 96-এর ইলেকশন, 2000-এর ইলেকশন, 2008-এর ইলেকশন, 3টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার নিয়ম অনুযায়ী হয়েছে। তারপরে এরপরে
2011 সালে এসে আপিল বিভাগে ঘোষণা করলো এটা সাংবিধানিক না। তারপরে সেম 72 সালে আপনি সংবিধানের 4টা পয়েন্ট ছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, এগুলো পরবর্তীতে চেঞ্জ হয়েছে কয়েকবার। ফাইনালি এসে এগুলো সব বিলুপ্ত করলো আওয়ামী লীগ এসে, বললো এটা সাংবিধানিক না। স্বাভাবিকভাবে সংবিধানের সংস্কার ভার্সেস সংশোধনের পার্থক্যটা এই, সংশোধন হচ্ছে আপনি সংসদের 2/3 মেজরিটি দিয়ে সংশোধন করেন, পরবর্তীতে কোর্ট এসে বলে যে এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিপরীত গেছে, সুতরাং এটা বাদ। বেসিক স্ট্রাকচারের টার্ম বলে আপনাকে আপনার সংশোধনগুলো কোর্টকে ইউজ করে বাতিল করে দেওয়া হয়। এই জন্যই বলা হয়েছে আমরা সংশোধন চাই না, আমরা হচ্ছে সংস্কার চাই। সংস্কারটা কি দিয়ে করবেন? তাহলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গণপরিষদের মতো করে একটা কিছু লাগবে, যেটা আমরা সংস্কার পরিষদ বলি। সংস্কার বনাম সংশোধনের যে আলোচনা, এটি অবশ্যই তাহলে বিএনপির কাছে যখন স্পষ্ট উদাহরণ থাকে যে তারা আগে যখন তত্ত্বাবধায়ক সরকার এড করেছে, 3টা ইলেকশন হওয়ার পর আওয়ামী লীগ এটা বাদ দিয়ে দিয়েছে। তারা যখন সংবিধানের 4টা পয়েন্ট সংশোধন করে আরো কিছু পয়েন্ট এটা এদিক সেদিক করেছিল, আওয়ামী লীগ হিসেবে বেসিক স্ট্রাকচারের বিপরীত বাদ দিয়েছে। এরকম স্পষ্ট উদাহরণ থাকা সত্ত্বেও আমি যখন দেখি জুলাই সনদে এমন পয়েন্ট আছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বর্তন, রাষ্ট্রপতি সরকারের ভারসাম্য, রাষ্ট্রপতি ভারসাম্য, বিচার বিভাগ, হাইকোর্ট, তারপর মৌলিক অধিকারের তালিকা সম্প্রসারণ করা, এরকম এমন দ্বিকক্ষ বিশিষ্ট করা, মানে এমন এমন মৌলিক বিশিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো জুলাই সনদে আছে যেগুলো সংস্কার মানে সংশোধনে আনতে চাচ্ছে সরকার, যে প্রত্যেকটা বিষয় কয়দিন পরে বলবে বেসিক স্ট্রাকচারের সাথে যায় না, এটা বাতিল করা হলো। পরে এসে কোর্টেই বলবে এটা বিএনপি করাবে। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে তার কাছে এত উদাহরণ থাকা সত্ত্বেও তারা কেন এই সংশোধনের গল্প করছেন। তারা আসলেই চান একসময় এসে বাতিল হোক, তারা আবার ফেসিবাদ হয়ে উঠুক। তারা আসলেই চান একসময় এসে আবার এগুলো বাতিল করার সুযোগ থাকুক, নয়তো এই সংস্কার পরিষদের শপথ নিয়ে সুন্দর মতো সংস্কার করলে আলোচনা আমাদের অনুষ্ঠান আরো অনেকক্ষণ চলবে নিশ্চয়ই। এই বিষয় নিয়ে আমি অবশ্যই আসবো। 10 সেকেন্ড যদি বলি, আমি আসলে হতাশ, জেনে শুনে ইচ্ছে করে এই নাটক সাজিয়ে যে জিনিসগুলো পরবর্তীতে কোর্টকে ইউজ করে বাতিল করে দেওয়া হবে এমন একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমাদের কাছে অপশন আছে বিপ্লবের পরে এই সংস্কার। আমি আবার আসবো আপনার কাছে। দর্শক, স্বাধীন সংলাপের সময় হলো একটি বিরতিতে যাবার, তবে তার আগে একজন দর্শক আছেন ফোনে। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, জি, আমি মোহাম্মদ হাসনাইন বলছি ভোলা থেকে। জি বলুন। আমি ডাকসুর জিএসএম ফরাদ ভাইকে বলছি। আপনি তো প্রথম শুরু করলেন ফুটবল উন্মাদনা দিয়ে, ভালোই লাগলো আপনাদের বক্তব্য, দুজনেই সাধুবাদ জানাচ্ছি। আপনি যে ডাকসুতে দায়িত্বরত আছেন বর্তমানে, এই ডাকসু এই পর্যন্ত আপনি ক্রীড়া অঙ্গন ডাকসুতে ক্রীড়া সংস্থাপনের জন্য কি উদ্যোগ নিছেন, কি আপনারা করছেন? আপনাদের প্রতি তো দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি ছিল। আমি একটু এস এম ফরহাদ, আপনার কাছে যেই প্রশ্নটি করা হয়েছিল, তারপর আমি জনাব রাজু আহমেদ আপনার কাছে আসছি। আপনার প্রশ্নে যেই দর্শকটি ফোন করেছিলেন বিরতির আগে, মোহাম্মদ হাসনাইন, তিনি যেটি বলেছেন যে ডাকসুতে আছেন আপনারা, আসলে ক্রীড়াঙ্গনের জন্য আপনি ডাকসু আর কি ঢাবিতে আপনারা ক্রীড়ার জন্য কি করেছেন? দেখেন, দৃশ্যমান ক্রীড়া বিভাগের আমি যদি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্পোর্টস বিভাগে যদি আপনি রেশিও ধরেন, গত 100 বছরও যা হয় নাই, গত 1 বছর আমরা তার চেয়ে বেশি চেষ্টা করছি। যেমন আমি যদি উদাহরণ দিই, জি, যেমন ফিটনেসকে কেন্দ্র করে মেয়েদের জিমনেশিয়াম কোথাও ছিল না, ছেলেদের জিমনেশিয়ামে মানে টাইম ভাগ করে করতে হতো। আমরা ইউনিভার্সিটিকে বললাম যে আপনারা একটু কাইন্ডলি করেন, এটা মেয়েদের জন্য দরকার। ইউনিভার্সিটিতে আমাদের ফান্ড নাই, আমরা অনেক কষ্ট করে বাইরে থেকে স্পন্সর ম্যানেজ করে অলমোস্ট 70 লক্ষ টাকা খরচ হয়েছে, এটা আমরা রেডি করছি, করে ইউনিভার্সিটিকে হ্যান্ড ওভার করছি। এখন উদ্বোধনটা হয় নাই, নানা নাটকীয়তার মধ্যে দিয়ে উদ্বোধন করতে দিচ্ছে না। স্টিল ইউনিভার্সিটির যে পলিটিক্যাল এজেন্ডা আমাদেরকে ব্যর্থ বানানোর চেষ্টা করা, এখন উদ্বোধন হতে দেয় নাই। আশা করছি হবে, আমরা প্রেশার দিয়ে আদায় করে নেব। তারপর খেলার মাঠে সমস্যা, মাঠে গ্যালারির আশপাশে এটা জায়গাটার নিচে একটু পানি জমে যায়, রাস্তা থেকে অনেক নিচে, সংস্কার দরকার। এটা খরচ হবে 1 থেকে 1.5 কোটি টাকা। আমরা সব মিলে আরও কিছু ডেভেলপমেন্ট মাথায় রেখে 2 কোটি টাকা আমরা ম্যানেজ করছি স্পন্সর। 2 কোটি টাকার চেক রিটার্ন ইউনিভার্সিটি ট্রেজারারকে হ্যান্ড ওভার করছি, স্যার আপনারা এটা বাস্তবায়ন করেন। স্টিল আজকে 7-8 মাস হয়ে গেল এটা হস্তান্তর করেছি, একটা টাকাতেও এখনো হাত দেয় নাই, একটা টাকাতেও। তারপর সেমভাবে আগে যে কাজগুলো রেগুলার হতো, টুর্নামেন্ট, এগুলো তো হচ্ছে, হল আরেকটা টুর্নামেন্ট অ্যানাউন্স মাত্র হয়েছে। এই টুর্নামেন্টগুলো হওয়া, বাইরে টিম পাঠানো, এই কাজগুলো হচ্ছে ডাকসুর রেগুলার কাজ। আমাদের সবচেয়ে বেশি হয়েছে এই সময়ের মধ্যে, যে কাজগুলো কখনোই কেউ চিন্তা করতো না, যেমন হল পর্যায়ে জিমনেশিয়াম আমরা সেন্ট্রালি তো মেয়েদের জন্য করেছি, ছেলেদের জন্য যেটা সেটা চেষ্টা চলছে। সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকা বাজেট নিয়ে আসা। এখন আমরা যেমন আজকে মসিন হলের জন্য আমরা ম্যানেজ করলাম, একজন স্পন্সর যে জিমনেশিয়াম দেবে। এর আগে জসীমউদ্দিন হলে করা হয়েছে, এর আগে মুজিব হলে করা হয়েছে, বিভিন্ন হল পর্যায়ে আমরা চেষ্টা করছি হল পর্যায়ে জিমনেশিয়ামটা কীভাবে করা যায়। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য রেগুলার স্পোর্টসের বিষয়ে
তারপর জিমনেশিয়াম সংক্রান্ত যে ফ্যাসিলিটিস, যেগুলো স্পন্সরভাবে কখনো করা হতো না, সেগুলো আপনারা সেগুলো করেছেন, আমরা চেষ্টা করছি সেটি আপনারা এখন চেষ্টা পর্যন্ত। করছেন, জি। প্রত্যেকটা জায়গায় বরং প্রশাসন আমাদেরকে কিভাবে ব্যর্থ প্রমাণ করেছে। আজকেও সেম কেস এসে আমরা বেশ কিছু হলে আমরা এসি হস্তান্তর করেছি রিডিং রুমে পড়ার জন্য, আর যেটা ছেলেমেয়েরা লাইন ধরে সেন্ট্রাল লাইব্রেরিতে ব্যাগ ধরে ফজরের পর থেকে, কারণ পড়ার জায়গা নাই, রিডিং রুমে গরম, এসি নাই, এসি ম্যানেজ করছি, শেষ পর্যন্ত এসি লাগায় না, স্টিল লাগায় নাই কেন, বলে যে বিল কোথায় দিবে, লক্ষ লক্ষ টাকার এসি আমরা ম্যানেজ করে দিচ্ছি, এটা রিসিভ করে যে কাজ করবে। এখন পর্যন্ত এটা নিয়ে কিছু হলে চালু হয়েছে অলরেডি, কিছু হলে এখনো এটা নিয়ে গড়িমসি জি, করছে। ধন্যবাদ। আমি জনাব রাজু আহমেদ আপনার কাছেও আসতে চাই, যে যে কথাটি বলছিলেন এস এম ফরহাদ, যে প্রশাসন আসলে তাদেরকে সহযোগিতা করছে না, এমন একটি অভিযোগ করছে, আপনিও কি মনে করেন? আর বিশেষ করে যেই আমরা বলছি যে যখনই সরকারের 5 মাসের কথা বলছি, তিনি অনেকগুলো বিষয় এনেছেন, সেগুলো আসলে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে যদি রাশেদ খান আজকে যিনি বলেছেন যে বর্তমান সরকারের সমালোচনা অবশ্যই হতে পারে, তবে তা যেন গঠনমূলক হয় এবং ব্যক্তিগত বিদ্রোহ বা ট্রলে রূপান্তর না হয়, এই যে সমালোচনাগুলো এস এম ফরহাদ করছেন, এগুলো কি আপনি গঠনমূলক মনে করছেন কিনা? দেখুন, সমালোচনাকে সহ্য করার মতো সহনশীল বিএনপির আছে, সহনশীলতা আছে। তারেক রহমান কিন্তু নিজেই সমালোচনাকে পছন্দ করেন। দেখবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে আইডিতে উনি লিখেছিলেন যে ওনার নিয়ে একটা কার্টুন, মানে আগে মানে ওই 5 থেকে 6 সালে যখন বিএনপি তখন ছাপা হয়েছিল, তো উনি শেয়ার করে বলছেন যে এই রকম কার্টুন আমরা দেখি না, মানে সরকারকে ব্যঙ্গ করে বা সরকারে থাকা মানুষকে ব্যঙ্গ করে যে কার্টুনগুলো আগে ছাপা হতো, এটা এখন আর হয় না। বিগত 17 বছরে কেউ সুন্দর করে গঠনমূলক সমালোচনা করবে, এই সহ্য করার সহনশীলতা কিন্তু কোনো সরকার, মানে ফ্যাসিবাদের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা বা তার যারা সহযোগিতা, কাদেরই কিন্তু ছিল না। সমালোচনা কিন্তু আমরা সহ্যই করতে পারতাম না 17 বছরে। আমরা দেখেছি যে একটা বক্তব্যের কারণে কিন্তু তাকে জেলে যেতে হয়েছে, একটা ফেসবুকে পোস্ট দিয়ে জেলে যেতে হয়েছে, কিন্তু এইটা কিন্তু এখন হচ্ছে না। আমরা অবশ্যই গঠনমূলক সমালোচনাকে আমরা অবশ্যই ভাববো যে না, এটা সরকারের গঠনমূলক সমালোচনা হতে পারে, সরকারে যারা আছেন তাদের সমালোচনা হবে, সমালোচনা সহ্য করার সক্ষমতা বা সহনশীলতা সব কিছুই বিএনপির আছে এবং নেতাকর্মীদেরও আছে, এটা আমরা মনে করি। আর দুজন ভাইয়া যে আমাদের অনলাইনে দুজন ভাই প্রশ্ন করলেন যে এই ভোলার একজন বলছেন আলামিন, ডাকসুর ক্রীড়া সম্পাদক, ক্রীড়া বিষয় নিয়ে বললেন, আমাদের ডাকসুর জিএস আছেন, উনি বললেন যে প্রশাসন আমাদেরকে সফল হতে দিচ্ছে না, বিএনপি ক্ষমতায় আসছে 5 মাস, আপনারা ডাকসুতে জয়লাভ করছেন, কাজ করছেন, তো এর আগে তো আপনাদের ভিসি ছিল, যে কাজ আপনি করলেন, আমি একটু শেষ করি, আমার ভিতরে আপনার কাছে আসবেন, আপনি নোট রাখতে পারেন, আপনি আপনার কথা বলবেন তখন। তো এর আগেও তো আপনাদের ভিসি ছিলেন, উনি আপনাদেরকে সহযোগিতা করছেন, কাজ করছেন, নতুন ভিসি আসছেন, কিছুদিন হলো নতুন ভিসি আসছেন, উনিও কাজ করে সহযোগিতা করবেন, কিন্তু আপনি যদি গদবাধ হয়ে বলে দেন যে না আমাদেরকে সফল করতে দেয়া হচ্ছে না বা আমাদেরকে সফল হতে দেওয়া হচ্ছে না, প্রশাসন সাহায্য করছেন না, আপনি এইখানে নির্বাচিত হয়ে আছেন, প্রশাসন আপনাকে কেন সাহায্য করবে না? অবশ্যই প্রশাসন সাহায্য করবে। আপনি লজিক্যাল গ্রাউন্ড দেখে আমাদেরকে বলেন যে কেন প্রশাসন আপনাদেরকে সাহায্য করছে না, আপনি সেই জায়গায় সেইগুলো দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি আমাদের কোষাধ্যক্ষ আছে, আপনাদের কাছে বলেন। তা আমরা মনে করি যে আপনাদেরকে সাহায্য করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সজাগ আছে এবং সদৃষ্টে আছে। এক তো আমাদের ভোলার ভাইয়া বললেন যে ডাকসু নিয়ে উনি দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাননি, ফরাদ বলছেন ওনারা কী কাজ করছেন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে হেল্প করার জন্য সেই মনোভাব পোষণ করে সবসময় আছে এবং আপনাদেরকে অবশ্যই হেল্প করবো সফল হওয়ার জন্য। আর একজন আমাদের জুলাযোদ্ধা ভাই বলেছেন খালেদ আহমেদ, উনি অনলাইনে বললেন যে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ, এটা আপনি আমাদেরকে বললেন। আমরা অবশ্যই এই পরিবর্তিত পরিস্থিতিতে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের ছাত্র রাজনীতি, মানে বিভিন্ন দলের যে রাজনীতি, যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, সেখানে আমরা দেখেছি যে অবশ্যই আপনার মেধার মূল্যায়নটা হচ্ছে। আজকে যে রাশেদ খানকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী করা হয়েছে, উনি তো আর আমাদের দলের ছিলেন না, উনি একটা প্ল্যাটফর্ম থেকে এসেছেন, নির্বাচনের আগে আমাদের সাথে কাজ করছেন। এই যে সবাইকে নিয়ে কাজ করার যে মানসিকতা, এটা বিএনপির আছে। আমরা মনে করি বিএনপি সবাইকে নিয়ে কাজ করার সেই বিষয়টি উনি রাখেন, মানে আমাকে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি কাজ করছেন। আর আমাদের যে জুলাযোদ্ধা খালেদ ভাই বললেন যে রাজনীতি, ক্রীড়াঙ্গনে যে রাজনীতির বিষয়টা, আমরা অবশ্যই ক্রীড়াঙ্গনে যারা আসলেই ক্রীড়া নিয়ে কাজ করতে চান, এখন এমন কথা থাকতে পারে বাংলাদেশে অনেক প্লেয়ার ছিল, সাকিব আল হাসান, মাশরাফি, এদেরকে কেন সরিয়ে দেওয়া হলো? এটা ফ্যাসিবাদের দোষর ছিল, এদেরকে আপনি কেন? একটা দলের এরা এই জুলাই আগস্ট আন্দোলন সংগ্রাম আপনি দেখেছেন যে আমার মনে হয় ফরাদ আমার সাথে একমত হবে, সাকিব আল হাসান বাংলাদেশের সবথেকে বড় স্টার,
জুলাই আন্দোলন নিয়ে একটা স্ট্যাটাস শেখ হাসিনা হত্যাকাণ্ড চালাচ্ছে, সে তো এখানকার এমপি ছিল করেনি, সরাসরি। সে করেনি, মাশরাফি করেনি, এরা তো ফ্যাসিবাদের দোসর। এই মেধার মূল্যায়ন আমরা চাই না। আমরা চাই যারা নিরপেক্ষভাবে ক্রীড়াঙ্গনে দক্ষতা দেখাবে, তারা তার মানসিকভাবে তারা যেখানেই থাকুক না, কিন্তু মেধার মূল্যায়নটা করতে হবে। ক্রীড়াঙ্গনকে মানে ক্রীড়ার যে বিষয়টি, সেই মেধাবীদের ফিরিয়ে নিয়ে আসার জন্য ফ্যাসিবাদের দোসর যারা ছিলেন সেটা ভিন্ন রকম প্রেক্ষাপট, কিন্তু আমরা চাই যে মেধার মূল্যায়ন হয়ে ক্রীড়াঙ্গনটা আরও উজ্জ্বল হোক, আমরা সেটা চাই। আর এখন যিনি ক্রীড়াঙ্গনের দায়িত্ব আছেন 2003 সালে সাব ফুটবলে উনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, এবং উনি বাংলাদেশের উনি মনে হয় একমাত্র সফল ক্রীড়াবিদ যিনি একটি বাংলাদেশের সম্মাননা এনে দিয়েছিলেন। বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট ওনার দ্বারাই প্রথম এসেছিল আর কি। 2003 সালে সাব জয়ী দলের উনি ছিলেন আর কি। তো আমিনুল ভাইয়ের আমি দেখেছি কাছ থেকে, ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। উনি এই ক্রীড়াঙ্গন নিয়ে উন্নয়ন করার জন্য অনেক কাজ করছেন। আমরা মনে করি দৃশ্যমান পরিবর্তন অচিরেই আপনারা দেখতে পাবেন, এটা আমরা বিশ্বাস রাখি। জনাব এস এম ফরহাদ, আপনার কাছে আপনার প্রথমেই 30 সেকেন্ড আপনাকে সময় দিতে চাই। বিশেষ করে ডাকসু যে ক্রীড়া ক্ষেত্রে যে আপনাদের অবদান, সেই বিষয়টি নিয়ে বলছিলেন জনাব রাজু আহমেদ, আপনার কি মতামত? আমার মনে হয় এটা নিয়ে উনি ক্রিটিক করেন নাই, বরং উনি আরেকটা পয়েন্ট বলেছেন, সেটি হচ্ছে তিনি বলছেন বিএনপি সরকার তো আসছে মাত্র 5 মাস 6 মাস, তাহলে আগে আপনারা কি করছেন? আমরা সেটাই বলছি, 5-6 মাস বিএনপি কেন আমরা এই প্রশাসন বাধা দিচ্ছে এটা বললাম। আপনি সে সময়েরও বিশ্ববিদ্যালয়ের 18টা হলের প্রবেশ কারা দেখবেন সাদা দলের, মানে বিএনপির। প্রশাসন যারা চালাতো, ডিনস কমিটিতে যারা থাকতেন প্রত্যেকেই বিএনপির, তারাই ছিলেন প্রবোস, তারাই সাদা দলের, তারা তখন বাধা দিতেন। এর উপর আমরা কিছু জিনিসকে প্রেশার দিয়ে আমরা দায়ী করে নিয়েছিলাম। কি হয়েছে দেখেন, যে আমরা আইসিটি বিভাগ, গভর্নমেন্ট আইসিটি বিভাগের সাথে আলাপ করে সমন্বয় করে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে আমাদের শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ এবং প্রত্যেকটা হলে আইটি ল্যাব দিবে এবং সেখানে ইন্টার্নশিপের ব্যবস্থা করবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে সরকারের সমন্বয়ে। এই চুক্তিটা বাতিল করে দিল বিএনপি ক্ষমতায় আসার পরে। অথচ এটা যদি কন্টিনিউ হতো, গভর্নমেন্টের ব্যবস্থাপনাতে আমাদের সবকটা হলে কম্পিউটার ল্যাব থাকতো। তারপরে স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা সিটির সাথে আলাপ করে হচ্ছে আমাদের স্যার এফ রহমান হলের গেট, ডাকসু ক্যাফেটেরিয়া সংস্কার, সবগুলো পুকুর পার বাধায় ওয়াকওয়ে নির্মাণ করা, লাইটিং, সৌন্দর্যবর্ধন, বিশাল একটা চুক্তি হয়েছে। কাজ স্টার্ট করার কথা, মাঝে নির্বাচন, বিএনপি আসার পরে চুক্তিটা অর্ধেক থেকে বাতিল, এটা পাশও হয়েছে। তারপরে আপনার সায়েন্স কেন্দ্রিক ক্যান্টিনের জন্য 2 কোটি টাকার একটা চুক্তি, মানে খসড়া প্ল্যানিং আগাচ্ছিল, সেটা ক্যান্সেল করছে। তারপরে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিক্সা, এই যে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি, এটা ডেভেলপ করার জন্য রেজিস্টার্ড রিক্সা সহ পুরো একটা সিকিউরিটি সিস্টেম আমরা ডেভেলপ করেছিলাম। পোশাক পর্যন্ত প্রিন্ট হয়েছে রিক্সাওয়ালাদের জন্য, এটা আটকায় দেওয়া হয়েছে। এভাবে করে কি সব 12 তারিখের পরে হয়েছে? হ্যাঁ, 12 তারিখের পরে। আপনি দেখেন, এর আগে আমরা এই উদ্যোগগুলো কখন নিয়েছেন? উদ্যোগগুলো আমরা তো আমাদের 3-4 মাস লাগছে হচ্ছে গভর্নমেন্টের সাথে করে চুক্তি স্বাক্ষর হয়ে বা একটা পর্যায়ে যাওয়া। ইভেন আমি যে ল্যাবের কথা বললাম, শিক্ষা ওই আইসিটি মন্ত্রণালয় থেকে লোকজন এসে বিসির সাথে সাক্ষাৎ করেছে এবং রুট ম্যাপ করেছে, এরপরে কি করবে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার 1 সপ্তাহ পরে নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে এসে হচ্ছে এই ইস্যু আর কি। আমরা মনে করেছিলাম যে এরপরে এটা কন্টিনিউ করবে, কিন্তু গভর্নমেন্ট সেটা নাই করে দিল। তারপর আপনি দেখেন যে খাবারের ভর্তুকির জন্য গভর্নমেন্টের ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিপি, তাদের সাথে একটা প্ল্যানিং হয়েছে। এইসব বিষয় নিয়ে আপনারা সরকার কাছে যাবার চেষ্টা করেছেন কিনা? অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং বারবার এটা কনসার্ন দেওয়ার চেষ্টা করছি, এবং তারাই চিন্তা করছে এটা কীভাবে পিছিয়ে দেওয়া যায়। আমি কথা বললাম না, ইন্টারিম পিরিয়ডে আমরা 2 কোটি টাকাটা ম্যানেজ করেছিলাম ইয়ার জন্য, চেক হস্তান্তর করেছি, টাকাটা এখন ইউনিভার্সিটি অ্যাকাউন্টে আছে ইয়ার জন্য, আমাদের সেন্টার ফিল্ডের জন্য। এখন কাজ হাত দিচ্ছে না, তাদের চিন্তা হচ্ছে ডাকসু শেষ হোক, এরপরে ডাকসু প্রদত্ত এই অ্যামাউন্টে আমরা কাজ করবো। এখন করলে ডাকসু সফলতা মনে হবে। আমার যদি আর 10 সেকেন্ড সময় দিন, একটা ফিডব্যাক বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে উনি নির্বাচন নিয়ে বলেছেন, এই যে ঢাকার প্রশাসক, সিটির প্রশাসক জামাতের আমিরের আসনে উদারতার পরিচয় দিচ্ছেন। তিনি বললেন যে তারেক রহমান এটাই প্রথম উদাহরণ যে বিরোধী দলীয় এমপির আসনে বিশেষ কনসার্ন দিয়ে কাজ করছেন। আমার পয়েন্ট যে তিনি যে ঢাকার প্রশাসক হয়েছেন, এটা তো ইনভ্যালিড। ঢাকার সে জায়গায় নির্বাচন হওয়ার কথা, আপনি জোর করে একটা অনির্বাচিত প্রতিনিধিকে, যিনি এমপি নির্বাচনে হারছেন, এমন কাউকে আপনি ঢাকা পুরো সিটির একটা অংশে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তাকে প্রশাসক বানাচ্ছেন। এই প্রশাসক বানানোর প্রক্রিয়াটাই তো স্থানীয় নির্বাচনের প্রতিনিধি বানানোর যে ভ্যালিড সিস্টেম, এটার বিপরীত সিস্টেম। আপনি ইনভ্যালিড হইতে একজনকে প্রশাসক বানালেন, তাকে দিয়ে গরু মেরে জোতা দানের স্টাইলে আপনি প্রশংসা করছেন। তারেক রহমান ওয়াও এটা কাজ করছে না, কাজ চালিয়ে নিতে হবে আপনাকে। এতদিন তো নির্বাচন, অবশ্যই নির্বাচন হবে, আপনার ঘোষণা হচ্ছে, কিন্তু আপনাকে আপনারা কি এখনো সন্দেহ যে স্থানীয় সরকার নির্বাচন হবে না? যে কোনো নির্বাচনের পক্ষে বিএনপি সবসময় উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিএনপির আমলে সবসময় নির্বাচন দেখেছি। নির্বাচনের আগে এই যে কাজগুলো করার জন্য আপনাকে প্রশাসক নিয়োগ দেওয়ার যৌক্তিক সিদ্ধান্ত। শেরপুর 3-এ উপনির্বাচন হয়েছে বিএনপির সময়, এপ্রিল মাসে রিসেন্টলি। লুটপাট, যেটা মাগুরা 1-এ হয়েছিল এই 1994-এ। মাগুরা নির্বাচনের ফটোকপি মানে সেই কোথায় চাংখারপুর আর কোথায় লিভারপুল, মাগুরাটা তো বিএনপি করেছে। এটা এই যে আপনি উদাহরণটা দিলেন, আমরা মনে করব এটা সম্পূর্ণ অযৌক্তিক। মাগুরা উপনির্বাচনটা
মানে কারা কি করেছে? মানে সেই বলুন না। সেই উপনির্বাচনের সাথে আপনি যে এই এটা নির্বাচনে বিএনপি আপনি সম্পৃক্ত বললেন না মাগুরাটা? না না এটা মাগুরা যেটা একটা? বললেন উদাহরণটা দিলে আমি মনে করি যে এটা মানে খুবই অযৌক্তিক। শেরপুর তিনি কি হয়েছে? শেরপুর তিনি শেরপুর তিনের নির্বাচন নিয়ে আমাদের সঞ্চালক মহোদয় আছেন, আমাদের দর্শকরা আছেন, আমি তো ওরকম কোনো বিতর্কিত কোনো কার্যক্রম আমি দেখিনি। আপনি নিশ্চয়ই যেটা বলতেছেন আরো একদিন আপনাদেরকে ডেকে হয়তোবা সেই বিষয় নিয়ে বিশদ আলোচনা মানে করবো। আমার আমাদের আলাপটা সময় হচ্ছে আপনি একদমই শেষ। প্রশাসক নিয়োগ দিচ্ছেন সব জায়গায়, জি। আবার বলছেন মাশাআল্লাহ প্রশাসক অনেক ভালো কাজ করছে, অবৈধভাবে তাকে বসাইছেন, আপনাকে এখানে আফসোস হচ্ছে এটাকে না। আমি একদম 10 সেকেন্ড একটু সংযোজন করব যে হ্যাঁ, এই আপনি যে বলুন। ভাঙা স্ট্রাকচারের উপরে বিএনপি ক্ষমতায় আসলো, 17 বছর যাবৎ ফ্যাসিবাদী আমল ছিল, এরপরে কিছুদিন সময় ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আপনাকে সকল প্রশাসনকে সচল করার জন্য কাজ চালিয়ে নেওয়ার জন্য তো আপনাকে আগাইতে হবে। নির্বাচনটা আপনি এসেই দিতে পারছেন না। এই তত্ত্বাবধায়ক সরকার যে ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তারাও তো নির্বাচন দেওয়ার জন্য 2 বছর দেরি করলো কেন? না, আপনি যদি বলেন যে বিএনপি 5 মাস এসে তখন দিতে চাইছে, বিএনপির কারণে দেয় না। কেন এসএম আপনার ফরহাদ, বলেন আমি তো, এই প্রশ্নটা আসলে জাতীয় আপনাকে করতে চাই, নির্বাচনের আসলে আগে 5 নির্বাচন মাসে কিভাবে এখনই হয়? কি সম্ভব এত সমালোচনা করা? আমি আপনাকে বলছি, টকশো থেকে বলছি, যে কোনো নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে বিএনপি সবথেকে বড়ভাবে কাজ করছে, বিশেষভাবে কাজ করছে। আমরা সকল নির্বাচন চাই এবং নির্দিষ্ট সময়ের আগেই সকল নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনি যেটা বলছেন যে 5 মাসে এত সমালোচনা করা উচিত কিনা, আপনি নিশ্চয়ই পুরো স্ট্রাকচার বাইরে থেকে কপি করছেন না। আপনার ফান্ড, আপনার ম্যানেজমেন্ট সবকিছু এখানে রেডি করা আছে। তো মিনিমাম যে কাজ, আপনাকে আমি ধরছি না যে পুরো প্রশাসন আমল চেঞ্জ করছেন না কেন, এটা নিয়ে আমি আপনাকে কোয়েশ্চেন করছি না। আপনাকে কোয়েশ্চেন করা হচ্ছে আপনি কেন চাঁদাবাজি বন্ধ করলেন না। আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি ঢাকা সিটি পুরো একটা স্ট্রাকচার ডেভেলপ করে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেন। আপনাকে প্রশ্ন করা হচ্ছে কেন আপনার লোকেরা এখন কারওয়ান বাজার কন্ট্রোল করে, আপনার লোকেরা মিডিয়ায় গিয়ে কন্ট্রোল করতে চায়, আপনার লোকেরা আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কেন আপনার এই পিরিয়ডে ইভেন লোকাল পর্যায়ে, শুধু ঢাকা সিটিতে না, লোকাল পর্যায়ে যেখানেও আমি প্রশাসনের একদম দরকার নেই, সেখানে সময় প্রশাসন আমি আর নিজে দিতে করছে। পাচ্ছি না। আমি জনাব রাজু আহমেদ, শেষ মুহূর্তে আপনার কিছু বলবার রয়েছে কিনা? অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন আমরা করতে পারলাম না। সেক্ষেত্রে এই যে আমি আবারও রাশেদ খানের কথাই বলছি যে জামায়াত ও এনসিপি সরকারের গঠনমূলক সমালোচনা পরিবর্তে অযথা ট্রল ও প্রতিটি উদ্যোগে প্রশ্নবিদ্ধ করছে, যা বিগত ফ্যাসিবাদের আচরণ মতো। এই অভিযোগকে আপনি কিভাবে দেখেন? না, আমি তো আলোচনার শুরুতেই বলেছি আমাদের যৌক্তিক সমালোচনা হবে, গঠনমূলক সমালোচনা হবে। সরকার যে সব কাজ শতভাগভাবে ভালোভাবে করতে হবে তাও না, সংগতি অসঙ্গতি থাকবে। এই সংগতি অসঙ্গতিকে ধরিয়ে দেওয়ার জন্যই বিরোধী দলের কার্যকারী ভূমিকা থাকতে হবে এবং সেই কাজটাই আমাদেরকে, যারা বিরোধী দল আছেন, আমরা বলবো যে আপনারা সরকারের গঠনমূলক সমালোচনা করে একটি সরকারের যে কোনো একটি কাজ, ভালো কাজকে কীভাবে পারফেক্টলি করা যায়, 100% জনগণের কল্যাণে সেই কাজটি হয়, সেটার জন্য অবশ্যই আপনাদের যৌক্তিক এবং গঠনমূলক সমালোচনা দরকার আছে। কিন্তু সকল ক্ষেত্রে আপনারা সরকারকে বাধাগ্রস্ত করার জন্য, শুধুমাত্র সরকারকে আলোচনায় ফেলে দেওয়ার জন্য এইগুলো করবেন না, যেগুলোতে মানুষের উন্নয়ন এবং সরকারের যে উন্নয়ন, জনগণের যে উন্নয়ন, সেই উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয়। জি, আমরা সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকলকে ধন্যবাদ। একসাথে মিলে কাজ করতে ধন্যবাদ, হবে। অসংখ্য ধন্যবাদ। 10 সেকেন্ড। জি, সেটাই বলছিলাম, বিরোধী দলের ইতিহাসে সম্ভবত এবারেই প্রথম জামাত ইতিহাস করলো, যেটা ওই যে চেয়ার ছোড়াছড়ি, মারামারি, ওয়াকআউটের নামে মাসের পর মাস বের হয়ে থাকা, আর হরতালের নামে হচ্ছে ভাঙচুর চালানো, এই জিনিস উদ্দেশ্য ইন্টেনশনালি প্রত্যেকটা ইস্যুতে এই ধরনের পরিস্থিতি তৈরি করে, যে জাতীয় সংকট তৈরি করা। এর বাইরে এসে বিরোধী দল যে গঠনমূলক সমালোচনা, টু দি পয়েন্ট ক্রিটিক করা, বিরোধিতা করা, এটা মানে এবারেই প্রথম বাংলাদেশ। আমরাও চাই যে আসলে জাতীয় সংকটে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে, দেশ ভাবনায় এগিয়ে যাব, সেই প্রত্যাশায় আমরা রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।